আজকে আমি আপনাদের সামনে উচ্চতর গণিত প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের বিন্যাস সমাবেশ নিয়ে আলোচনা করব। বিন্যাস এবং সমাবেশ এটা হলো ক্রম বিবেচনা করে সাজানোর প্রক্রিয়াকে বলে বিন্যাস, আর ক্রম উপেক্ষা করে সাজানোর প্রক্রিয়াকে বলে সমাবেশ। একটা উদাহরণ দিলে সহজে বোঝা যাবে। যেমন আমাদের যে ক্রিকেটের যে একাদশ, একটা টিম ঘোষণা করা হলো একাদশের, তো যেখানে আপনার বিভিন্ন জাতীয় পত্রিকায় এই একাদশে একটা লিস্ট চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের মাশরাফি বিন মুর্তজার নাম কোনো পত্রিকায় 1 নম্বরে, কোনো পত্রিকায় 4 নম্বরে, কোনো পত্রিকায় 6 নম্বরে, এভাবে এক এক পত্রিকায় যে ওর নাম ওলটপালট হচ্ছে, এগুলো হচ্ছে বিন্যাস। আর নাম যে যত নম্বরেই থাকুক, টোটাল যে টিম, এই টিমকে বলা হয় সমাবেশ। যেমন একাদশের নামটা সে কোনো প্লেয়ার আগে পরে যেভাবেই থাকুক, একাদশের যে নাম যেটা, এটা হচ্ছে সমাবেশ। আর তাদের যে ব্যাটিং অর্ডার, যতগুলো ব্যাটিং অর্ডার হইতে পারে, এই প্রত্যেকটাকে আমরা বলবো বিন্যাস। আমরা বিন্যাস সমাবেশ করতে গিয়ে দুইটা বিধি আমাদের খুব ভালো করে করতে হবে। এই প্রথমটা হচ্ছে গণনার যোজন বিধি, এরপরে করবো আমরা গণনার গুণন বিধি। যদি এই দুইটা বিধি আমরা খুব ভালো করে শিখতে পারি, তাহলে বিন্যাস এবং সমাবেশ অনেক ইজি হবে, আমাদের কাছে অনেক সহজ হবে। আমরা প্রথমেই গণনার যোজন বিধি কাকে বলে সেটা একটু দেখব। একটা কাজ যদি পরস্পর স্বাধীনভাবে এক নিয়মে m সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, দ্বিতীয় নিয়মে n সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, ওই একই কাজ তৃতীয় নিয়মে p সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, এভাবে আর চলতে থাকবে। তবে এই কাজটা মোট m প্লাস n প্লাস p সংখ্যক উপায়ে সম্পন্ন করা যাবে, একে বলে গণনা যোজন বিধি। আমি আরেকবার বলি, কোনো একটা কাজ স্বাধীনভাবে এক নিয়মে m সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, আবার এই কাজটাই দ্বিতীয় আরেকটা নিয়মে n সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, আবার এই একই কাজ তৃতীয় আরেকটা নিয়মে p সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, এভাবে চলতে থাকবে। তাহলে পুরো কাজটা আমি টোটালি m প্লাস p প্লাস এত সংখ্যক উপায়ে সম্পন্ন করতে পারি, আর এটি হলো গণনা যোজন বিধি। একটা উদাহরণ দেওয়া যায়, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। দুইটা কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান, একটা হচ্ছে A, একটা হচ্ছে B। এই কোম্পানির 12 মডেলের কম্পিউটার আছে, আর B কোম্পানির 18 মডেলের কম্পিউটার আছে। এখন একজন ব্যক্তি, তার টাকার কোনো অভাব নেই, সে কম্পিউটার কিনবে। সে কতভাবে কিনতে পারবে? আসলে সে এই কোম্পানির যদি কম্পিউটার কিনতে চায়, সে 12টা কম্পিউটারই কিনতে পারবে, তার মানে সে 12 উপায়ে কিনতে পারবে। সে যদি এই কোম্পানি থেকে কম্পিউটার না কিনে বি কোম্পানির কম্পিউটার কিনে, তাও সে 18 উপায়ে এই কম্পিউটার কিনতে পারবে। তারপরে ওই ব্যক্তির চয়েস, সে ইচ্ছা মতো কিনতে পারবে। সে মোট 12 প্লাস 18 সঙ্গে 30 উপায়ে কম্পিউটার কিনতে পারবে। আর এটি হচ্ছে গণনার যোজন বিধি, এবং সে এই কথাগুলো লেখা আছে। আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা এটা দেখে নিব। এটা এরপরে আমরা শিখব হচ্ছে গণনার গুণন বিধি। খুব গুরুত্বপূর্ণ একটা বিধি, আমরা ভালো করে এই বিধিটা একটু পড়ব। যদি m সংখ্যক ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কোনো একটি কাজ সম্পাদন করা যায়, এবং এদের এক পদ্ধতিতে এই কাজটা সম্পাদিত হওয়ার পর একটি কাজ n সংখ্যক ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সম্পন্ন করা যায়, তবে দুটি কাজ একত্রে মোট m × m সংখ্যক পদ্ধতিতে সম্পন্ন করা যাবে। আর এটাকে বলা হয় গণনার গুণন বিধি। আমি আরেকটু বলি, কোনো একটা কাজ n সংখ্যক ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সম্পন্ন করা যায়, এদের কোনো এক পদ্ধতিতে কাজটা সম্পন্ন হওয়ার পরে দ্বিতীয় একটা কাজ n সংখ্যক ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সম্পন্ন করা যায়, এই দুইটা কাজকে একসাথে m × n সংখ্যক পদ্ধতিতে সম্পন্ন করা যাবে, আর একে বলা হয় গণনা গুণন বিধি। আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। এখানে একটা চিত্র আছে, চিত্রটা আমরা বোঝার চেষ্টা করব। এখানে 3টা জায়গার নাম দেওয়া আছে। একটা জায়গার নাম হচ্ছে A, একটা জায়গার নাম হচ্ছে B, আর একটা জায়গার নাম হচ্ছে C। তো আমার টার্গেট হচ্ছে আমি A থেকে C তে যাব, তো আমাকে B তে যেতে হবে সবার আগে। মাঝপথে B তে আমাকে থামতে হবে, A থেকে B তে গিয়ে C তে আমাকে যেতে হবে। তো এতে আমি কতভাবে যেতে? এতে আমি 3 ভাবে যেতে পারি। আমি A1 রাস্তা দিয়ে যেতে পারি, বা A2 রাস্তা দিয়ে যেতে পারি, অথবা
অথবা A3 রাস্তা দিয়ে যেতে পারি। আবার বি থেকে আমি 4 রাস্তা দিয়ে যেতে পারি, B1 B2 B3 B4 ভাবে রাস্তা দিয়ে যেতে পারি। এখন এখানে যদি আমরা দেখি, এখানে 3টা উপায় আছে A থেকে B তে যাওয়ার, 3টা উপায়। আবার B থেকে C তে যাওয়ার 4টা উপায় আছে। তো এখন তাহলে A থেকে C তে আমি কতভাবে যেতে পারি? এটা হলো 4 ভাগ, 3 × 4 = 12, মানে 12 ভাবে আমি যেতে পারি। এটা হলো গণনা গুণন বিধি। এটা আমি একটু বলি, এটা আমি যদি রাস্তা A1 দিয়ে যাওয়ার পরে কিন্তু আমি 4টা রাস্তা যেতে পারি, এটা হলো 4 ভাবে। আবার A2 দিয়ে যাওয়ার পরে আমি 4 ভাবে যেতে পারি, এখানে 4টা উপায়। আবার A3 দিয়ে যাওয়ার পরে আমি 4টা রাস্তায় যেতে পারি, এটা হলো 4, মোট 3 4 কিন্তু 12 হচ্ছে, 4 3 বার যোগ করি। তো এটা ওইভাবে না করে আমরা গণনার গুণন বিধি অনুসারে আমরা 3 × 4 12 উপায়ে যেতে পারি। তো এই দুইটা বিধি আমরা খুব ভালো করে বারবার করবো, আমরা শিখবো, বোঝার চেষ্টা করব। এরপরে আজকে আমাদের যেটা মূল পড়া সেটা হলো বিন্যাস কাকে বলে। বিন্যাস নিয়ে এতক্ষণ আলোচনা করে ফেলছি আমরা, যে ক্রম বিবেচনা করে সাজানোর যে প্রক্রিয়া তাকে বলা হয় বিন্যাস। কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়েকটি একবারে নিয়ে যত প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটাকে এক একটা বিন্যাস বলে। যেমন আমার কাছে n সংখ্যক বস্তু আছে, এটা আমার কাছে জমা আছে। এখান থেকে r সংখ্যক বস্তু নিয়ে কতভাবে সাজাতে পারি, এদের প্রত্যেকটাকে এক একটা বিন্যাস বলে। আর এই যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যে বিন্যাস, এটা লেখার একটা নোটেশন হলো NPR। NPR মানে P আসছে, পারমুটেশন থেকে P আসছে। এটা এখানে অবশ্যই r এর মান n থেকে ছোট হবে অথবা n এর সমান হবে, আর মান কখনো n থেকে বড় হবে না। আমরা এখানে দুইটা एग्जांपल দিব, আমরা एग्जांपल দিয়ে বোঝার চেষ্টা করব। যেমন প্রথম एग्जांपलটা হচ্ছে ABC 3টা অক্ষর দেওয়া আছে, এই 3টা অক্ষর থেকে 2টা অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়। এখানে মোট 3টা অক্ষর আছে, এখান থেকে 2টা অক্ষর নিয়ে কতভাবে সাজানো যাবে। তো কতবার এটা আমরা এটা দেখতেছি, এটা প্রথমে এটা আমরা এবি লিখতে পারবো, এই একটা বিন্যাস হতে পারে। যেহেতু সি হবে না, 2টা মাত্র অক্ষর নিয়ে, এটা এসি হতে পারে, অথবা এটা বিএ হতে পারে, এটা বিসি হতে পারে, এটা সি হতে পারে, এটা সি বি হতে পারে। এখানে আমরা একটু খেয়াল করি, এবি এবং বিএ দুইটাই কিন্তু আলাদা আলাদা বিন্যাস, তাদের ক্রম পরিবর্তন হয়ে গেছে, কিন্তু একবার এ আগে আসছে আর একবার এ পরে আসছে। এভাবে 3টা বর্ণ থেকে বা 3টা অক্ষর থেকে 2টা অক্ষর নিয়ে মোট বিন্যাস হচ্ছে টোটালি এখানে আমরা দেখতেছি মোট 6টি। এটাকে আমরা এভাবে লিখতে পারি 3p2, এটা হচ্ছে এটা 6 কিন্তু। তাহলে 3p2 এটা হচ্ছে 6, আমাদের ক্যালকুলেটর ইউজ করে আমরা এটাই পাবো, কিন্তু 3p2 এটা ক্যালকুলেটরে বের করা যায়। আবার 3টা বস্তু থেকে যদি আমরা 3টাই নেই, 3টা বস্তু থেকে 3টা নিয়ে আমাদের বিন্যাস কি হবে একটু খেয়াল করি। প্রথমে আমি এ কে ফিক্সড করতেছি, এটা হচ্ছে বিসি, আমরা এ কে ফিক্সড করে এটা হচ্ছে সিবি, অর্ডার চেঞ্জ করে দিলাম। আর বি কে ফিক্সড করলাম, এটা হচ্ছে এসি, আর বি কে ফিক্সড করে এটা হচ্ছে সিএ। আবার সি কে ফিক্সড করলাম, এটা হচ্ছে এবি, সি কে ফিক্সড করে এটা হচ্ছে বি এ। আর অন্য কোনো ওয়ে নেই। মোট এখানেও কিন্তু টোটালি আমি 3টা বস্তু থেকে 3টা বস্তু নিয়ে 3টা অক্ষ থেকে 3টা অক্ষ নিয়ে 6 ভাবে আমি সাজাতে পারি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে 3p3, এটা কিন্তু 6 কিন্তু। আমার মনে হচ্ছে আমরা মোটামুটি বিন্যাসটা বুঝতে পারছি। তো এখানে সমাবেশটা আমার পরের লেকচারে ইনশাল্লাহ আসবে, তারপর আমি সমাবেশের ব্যাপারটা একটু বলি। আচ্ছা, 3টা বস্তু থেকে 3টা বস্তু নিয়ে সমাবেশ কি হবে? সমাবেশ কিন্তু 6টা হবে না, কারণ এই 6টা তো একই জিনিস। ঋতু মিতু জিতু, হ্যাঁ, ঋতু মিতু জিতু, বা মিতু আগে আছে জিতু পরে আছে, এ তো একটাই হবে, সমাবেশ কিন্তু একটাই হবে।
শুধু ABC হবে, কারণ এখানে ক্রম উপেক্ষা করা হয়। আমরা এরপরে আমরা এই যে বিন্যাস যে আমরা স্টাডি করব, তো বিন্যাসের ক্ষেত্রে 3 ভাবে বিন্যাস হতে পারে। প্রথমত হচ্ছে ভিন্ন ভিন্ন বা ভিন্ন বস্তুর বিন্যাস, মানে প্রত্যেকটা বস্তু হবে ভিন্ন ভিন্ন। এরপরে হবে যে বস্তুগুলোর মধ্যে একই প্রকৃতি কিছু বস্তু আছে, এই এক ধরনের বিন্যাস। আবার পুনরাবৃত্তি হবে। আমরা এক এক করে প্রত্যেকটা ডেরিভেশন প্রতিবেদন আমরা শিখব, এবং এগুলো যদি আমরা শিখতে পারি এই চাপটা আমাদের সব ইজি হবে। এখন যেটা আমরা শিখব খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা মৌলিক সূত্র পাবো। এই মৌলিক সূত্র থেকে অনেক সূত্র আমরা প্রতিপাদন করব। ভিন্ন ভিন্ন বা বিভিন্ন বস্তুর বিন্যাস কী হবে, এর সঙ্গে বিভিন্ন জিনিস হতে প্রতিবার আর সংখ্যক বস্তু দিয়ে যে বিন্যাস, সেই বিন্যাস আমাকে নির্ণয় করতে হবে। এন সংখ্যক বিভিন্ন বস্তু হতে আর সংখ্যক বস্তু নিয়ে যে বিন্যাস, সেই বিন্যাস আমি নির্ণয় করব। এখানে তোমরা খেয়াল করে দেখছো যে এন এর মান অবশ্যই আর থেকে বড় হবে অথবা সমান হবে। এখানে এন সংখ্যক বস্তু প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন, কারোর সাথে কোনো মিল নেই। আমরা এটা একটু দেখার চেষ্টা করবো, এরপর আমি বুঝাবো। এন সংখ্যক বিভিন্ন জিনিস দ্বারা, ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা আর সংখ্যক স্থান যতভাবে পূরণ করা যায়, এদের প্রত্যেকটাকে এক একটা বিন্যাস করবে। তাহলে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস নির্ণয় করবো কিভাবে? এন সংখ্যক বস্তুকে আর সংখ্যক স্থানে যতভাবে বসানো যাবে, এদের টোটাল সংখ্যাকে বলা হয় বিন্যাস। আমি আগে আর সংখ্যক স্থানে একটা চিত্র এঁকে নিই। এই যে এখানে আমি খেয়াল করে দেখি যে প্রথম স্থানটা, এখানে টোটাল 1 2 3 4 5 6 8 সংখ্যক ঘর আছে এখানে। তো এই প্রথম যে ঘর, এই এন সংখ্যক বস্তু, আমি এন সংখ্যক কি বসাতে পারি এখানে? তার মানে প্রথম স্থানটা আমি এন সংখ্যক উপায়ে আমি সম্পন্ন করতে পারি, আর প্রথম স্থানটা আমি এন সংখ্যক উপায়ে সম্পন্ন করতে পারি। তো এটাকে আমি এভাবে বলতে পারি, np1 ইকুয়ালস টু হচ্ছে n, কারণ এই প্রথম স্থানটা আমি n সংখ্যক উপায়ে সম্পন্ন করতে পারি। আবার দ্বিতীয় স্থানটা কতভাবে পূরণ করতে পারি? আমার টোটাল বস্তু হচ্ছে n, তো প্রথম স্থানে কিন্তু একটা বস্তু চলে আসছে, তো বস্তু একটা কমে যাবে, কিন্তু টোটাল বস্তু বাকি আছে n-1 সংখ্যক। তো দ্বিতীয় স্থানটা কিন্তু আমি n-1 সংখ্যক বস্তু দ্বারা পূরণ করতে পারি। তার মানে এই প্রথম ও দ্বিতীয় স্থান যেটা আছে, দুইটা স্থান একসাথে আমি n-1 সংখ্যক উপায়ে পূরণ করতে পারি। কিভাবে, কেন? ওই যে একটু আগে আমরা শিখলাম গুণন বিধি অনুসারে দুইটা স্থান আমি একসাথে, প্রথম স্থানটা n ভাবে পূরণ করতে পারি, দ্বিতীয় স্থানটা n-1 উপায়ে পূরণ করতে পারি। তবে দুইটা স্থান একসাথে কতভাবে পূরণ করতে পারি সেটা গুণ হবে n-1 উপায়ে, এবং এটাকে আমি লিখতে পারি np2। তাহলে আমি np1 পাচ্ছি n, আর np2 পাচ্ছি n-1। একইভাবে তৃতীয় স্থানটা কতভাবে পূরণ করতে পারি? n থেকে দুইটা বস্তু দুইটা স্থানে চলে গেছে, আর তিনটা n-2 সংখ্যক বস্তু বাকি আছে, এটা হলো n-2। তো ওই একইভাবে এটাকে আমি লিখতে পারি np3 ইকুয়ালস টু n ইনটু n-1 ইনটু n-2। এখানে স্লাইডের মধ্যে তোমরা একটু খেয়াল করে দেখো যে খুব পরিষ্কার করে আমার এগুলো ব্যাখ্যা লেখা আছে, তোমরা একটু দেখলে বুঝতে পারবা। প্রথম দ্বিতীয় স্থান n সংখ্যক জিনিসের যে কোনো দুইটা দ্বারা পূরণ করার পর তৃতীয় স্থানটি অবশিষ্ট n-2 সংখ্যক জিনিসের দ্বারা n-2 সংখ্যক উপায়ে পূরণ করা যায়। সুতরাং প্রথম তিনটি স্থান একসাথে n-1 n-2 উপায়ে পূরণ করা যায়। তার মানে হচ্ছে np3 মানে হচ্ছে n-1 n-2। তো এইভাবে আমি লিখতে থাকি
তাহলে আমি কি লিখতে পারি এটা? তাহলে আমি আরেকবার লিখে নিই, এটা NP1, এটা হচ্ছে NP2, এটা হচ্ছে n ইন্টু n-1, NP3, এটা হচ্ছে n ইন্টু n-1 ইন্টু n-2। একইভাবে আমরা লিখতে পারি NP4 ইকুয়ালস টু n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3। মানে একটা রিলেশন খেয়াল করে দেখো, যখন আমরা NP2 লিখতেছি তখন কিন্তু শেষের উৎপাদকটা কিন্তু n-1 এ গিয়ে শেষ হচ্ছে, n-2 তে না। NP3 তে n-2 তে গিয়ে শেষ, NP4 এ n-3 তে গিয়ে শেষ। এই যে একটা সিকোয়েন্স, যদি আমি এভাবে চলতে থাকি, তা আমি NPR যেটা আমরা চাচ্ছি, NPR কি হবে? NPRটাকে আমরা এভাবে লিখতে পারি n ইন্টু n-1 n-2 ডট ডট শেষের টার্মটা হবে n মাইনাস কি হবে এটা? এটা যদি r হয় n মাইনাস r হবে না, তার থেকে এক কম হবে। আমরা কি লিখবো? এটা হচ্ছে r মাইনাস 1। এটাকে আমরা কি লিখতে পারি? n ইন্টু n-1 n-2 ডট ডট n মাইনাস r প্লাস 1। এবং আমি তোমাদেরকে বলি, এই যে আমাদের যেটা বেসিক, যেটা মৌলিক সূত্র, যেটা বিন্যাসের, এই সূত্র চলে আসছে NPR ইকুয়ালস টু n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ডট ডট n মাইনাস r প্লাস 1। এই সূত্রটা আমি এখানে পরিষ্কার করে লিখবো, এটা আমাদের কাজে লাগবে। বিন্যাসের সূত্র NPR equals to n into n-1 into n-2 dot n minus r plus 1। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আমি যে একটা গুরুত্বপূর্ণ একটা সূত্র শিখলাম, মানে প্রতিপাদন করলাম, একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। এখানে উদাহরণটা হচ্ছে 3টি পদের জন্য 5 জন ব্যক্তিকে কতভাবে বাছাই করা যায়। 3টি পদের জন্য 5 জন ব্যক্তিকে কতভাবে বাছাই করা যায়। তো 5 জন ব্যক্তির বড় বড় নাম না নিয়ে আমি ছোট নাম নিই। আমি একজনের নাম হচ্ছে A, একজনের নাম B, একজনের নাম C, একজনের নাম D, একজনের নাম E। 3টি পদের জন্য 5 জন ব্যক্তিকে কতভাবে আমি সিলেক্ট করতে পারি, নির্বাচিত করতে পারি। তো 3টা পদের একটা নাম দিই আমি। আমি প্রেসিডেন্ট, একজন হলো প্রেসিডেন্ট, আরেকজন হলো ভাইস প্রেসিডেন্ট, ভিপি, আরেকজন সেক্রেটারি। এখন এই প্রেসিডেন্ট এই 5 জন থেকে কে হতে পারে? আসলে 5 জন থেকে যে কেউ হতে পারে। তো ধরি এটা 5 ভাবে এটাকে নির্বাচন করা যায়। এখন যিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন উনি তো ভিপি হবেন না বা সেক্রেটারি হবেন না, তাহলে বাকি 4 জন থেকে কিন্তু ভিপি নির্বাচিত হবে। আর যিনি প্রেসিডেন্ট উনি এই সিলেকশন থেকে বাদ কিন্তু বাকি ভিপি হওয়ার জন্য চান্স হলো 4। তো 4 জন যে কেউ হতে পারে। আবার সেক্রেটারি বাকি 3 জন বাকি আছে, 3 জন থেকে যে কেউ সেক্রেটারি হতে পারে। এই টোটাল যে নির্বাচন যে প্রক্রিয়াটা, এটা কিভাবে সম্পন্ন হবে, টোটাল বিন্যাসটা কি হবে? এখানে 5 জন থেকে 3টা পদের জন্য যে নির্বাচন করব, তার বাছাইটা কি হবে, তার বিন্যাসটা কি হবে? এটাকে আমরা এভাবে লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ইকুয়ালস টু, এটা কি হবে? এটা 60 হবে। এটা আমি কিভাবে লিখলাম? আসলে এটা কিন্তু ওইভাবে হলো গণনার গুণন বিধি। তো গণনার গুণন বিধি 60 আসতেছে। আবার আমি যে একটু যে ফর্মুলাটা দেখলাম, তাহলে 5 জন থেকে আমি 3 জনকে নিব, কতভাবে নির্বাচন করতে পারি? তো সূত্র মতে প্রথমে 5 হবে ইন্টু n-1 মানে 4 হবে ইন্টু n-2 3 হবে। এবং যেহেতু 3 আছে, এটা এখানে শেষ হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যে 5টি এটা এখানে শেষ হয়ে যাবে। এটা মানে শেষটা প্রদত্ত এখানে শেষ হবে। 5 - 2 ইকুয়ালস টু 60 আসতেছে। আমার মনে হয় সমস্ত পড়াকে একসাথে রিলেট করলে, একসাথে করলে তোমরা বুঝতে পারবা। আর তো আমরা প্রথম যেটা মৌলিক সূত্র সেটা হয়ে গেল আমাদের। আমরা এখান থেকে কিছু অনুসিদ্ধান্ত আসবে, আরও কিছু রেজাল্ট পাবো, যে রেজাল্টগুলো আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। আমরা এখান থেকে দেখব 3টা অনুসিদ্ধান্ত আছে। তো আমরা
যে সূত্রটা প্রথম অনুসিদ্ধান্ত 1 যেটা আছে এটা আমি আপনার এটা অনুসিদ্ধান্ত 1 অনুসিদ্ধান্ত 1 এখানে সূত্রটা আমি লিখতেছি NPR n into n minus 1 into n minus 2 into n minus r plus 1। তো এখানে একটা ব্যাপার আমি একটু লিখতেছি, তোমরা একটু খেয়াল করো। এটাকে আমি লিখতে পারি n into n minus 1 into n minus 2 dot dot n minus r plus 1 into n minus r factorial, আর নিচে লিখবো n minus r factorial। আসলে কি করলাম এটা একটু তোমাদের বুঝতে হবে আর কি, আমি বোঝানোর চেষ্টা করবো, তোমরাও বুঝো যে ফ্যাক্টরিয়ালের ব্যাপারটা তোমরা সবাই জানো যে 7 ফ্যাক্টরিয়াল কাকে বলে, মানে 1 থেকে 7 পর্যন্ত এই ক্রমিক পূর্ণ সংখ্যাগুলোর গুণফলকে 7 ফ্যাক্টরিয়াল বলে। এটাকে আমি যদি ডিসেন্ডিং অর্ডারে লিখি 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1, এটাকে আমরা বলতে পারি 7 ফ্যাক্টরিয়াল। তার মানে আমি কিন্তু এটাকে এভাবে লিখতে পারি 7 into 6 into আবার এই 2 কে আমি কিন্তু 5 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, অথবা আমি এটাকে into 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি কিন্তু। এখন তো এখানে আমি যে কাজটা করলাম খেয়াল করে দেখো, এখানে n into n minus 1 into n minus 2 into n minus r plus 1 আমি উপরে নিচে n minus r ফ্যাক্টরিয়াল দিয়ে আমি গুণ করলাম। যদি কখনো এরকম হয় যে 7 into 6 into 5 আছে, তো এটাকে কি আমি এভাবে লিখতে পারি না, এটা 7 into 6 into 5 into 4 factorial by 4 factorial, হ্যাঁ এটা আমি লিখতে পারি। এটা আমি লিখতে উপরে যে 4 factorial গুণ করলাম। আবার এটাকে আমরা কি লিখতে পারি, এই 4 factorial তো হচ্ছে 4 into 3 into 2 into 1, এটাকে আমরা 7 factorial লিখতে পারি, এটাকে আমরা 4 factorial লিখতে পারি। তো একটা জিনিস খেয়াল করো, মানে এটাকে মিলানোর চেষ্টা করো। এখানে আমি এই যে টার্মটা আছে, এই টার্মটা এটা মানে কিন্তু এরকম n minus r minus 1, এটা কিন্তু এটা এই উৎপাদকটা n minus ব্র্যাকেটে r minus 1। তাহলে না সরি, আচ্ছা তো এখন আমি এর পরবর্তী টার্ম ফ্যাক্টরিয়াল পরবর্তী টার্ম যদি আমি গুণ করি সেটা কি হবে, এখান থেকে এক এক করে কমতেছে, এক কমে যাবে, এক কমে গেলে কি হবে সেটা n minus r হবে, n minus r ফ্যাক্টরিয়াল যেখানে গুণ করলাম আর নিচেও n minus r ফ্যাক্টরিয়াল লিখলাম। এখন যদি আমরা এটা করতে পারি 7 into 6 into 5 into 4 ফ্যাক্টরিয়াল সমান 7 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, সো এটা কি আমরা এটা লিখতে পারবো না, n into n minus 1 কমতেছে, এখানে আমরা n ফ্যাক্টরিয়াল লিখতে পারবো, আর নিচে কি হবে, নিচে হবে n minus r ফ্যাক্টরিয়াল। এবং এটা আরেকটা বিখ্যাত সূত্র বিন্যাসের ক্ষেত্রে যে NPR equals to হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই n minus r ফ্যাক্টরিয়াল। বিভিন্ন ক্যালকুলেশনে এটা আমরা অনেক ইউজ করব। এই আমার প্রথম অনুসিদ্ধান্তের ক্ষেত্রে এটা আরেকটা রেজাল্ট আসলো যে NPR এর সূত্র। এরপরে 2 নম্বর অনুসিদ্ধান্ত 2, এটা আমরা একটু দেখব। এখানে একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে NPN n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস কি হবে, n into n minus 1 into n minus 2 into n minus 3 into ডট শেষে লাস্টটা হচ্ছে 3 2 1 এভাবে আসছে, এটা n ফ্যাক্টরিয়াল। এটা কিভাবে হয় এখানে আমি একটু তোমাদেরকে দেখাই, তোমরা একটু খেয়াল করো। তো মৌলিক সূত্রটা হচ্ছে NPR n into n minus 1 into n minus 2 dot dot n minus r plus 1। এবং এখানে r equals to যদি আমি n বসাই কি পাচ্ছি, n p n equals to n into n minus 1 into n minus 2 dot dot, খেয়াল করে দেখো এটা কিন্তু r, আমি r এর পরিবর্তে n বসাচ্ছি,
তো n মাইনাস n প্লাস ওয়ান, এনে এনে কাটা যায়, শুধু ওয়ান থাকবে কিন্তু লাস্টটা। তো এটা আস্তে আস্তে কমতেছে। তো আগের টার্মটা টু ছিল, এর আগের টার্মটা কি ছিল, থ্রি ছিল। এর মানে কি পাচ্ছি আমরা, n ইন্টু n আস্তে আস্তে কমতেছে, থ্রি টু ওয়ানে যাচ্ছে, এটা হলো n ফ্যাক্টরিয়াল। এটা আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র পাচ্ছি, n p n, এর মানে কিন্তু n ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে অনুসূত্র 2 এর ক্ষেত্রে আরেকটা রেজাল্ট আমরা পেলাম। এরপর অনুসিদ্ধান্ত 3, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন আমরা পাবো, সেটা একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে আমরা প্রথমে অনুসিদ্ধান্ত যেটা, হ্যাঁ, এর থেকে আমরা যে রেজাল্টটা পেলাম সেটা ইউজ করবো। সেটা কি পাচ্ছি, n p r ইকুয়ালস টু হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। আমি এখানে যদি r এর পরিবর্তে n বসাই তাহলে কি হবে, এটা n p n ইকুয়ালস টু n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস n ফ্যাক্টরিয়াল। n p n মানে একটু আগে অনুসিদ্ধান্ত 2 আমি পেলাম, এটা n ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু n ফ্যাক্টরিয়াল বাই 0 ফ্যাক্টরিয়াল। তো এটাকে আমি লিখতে পারি 0 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু n ফ্যাক্টরিয়াল বাই n ফ্যাক্টরিয়াল, তারপর 0 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 1। এটা গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট। আসলে এটা একটা ডেফিনেশন, মানে 0 ফ্যাক্টরিয়াল মান যদি, এটা একটা ডেফিনেশন যে 0 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে কত। আমি এখন আমরা শুরু করবো বিন্যাসের দ্বিতীয় সূত্র প্রতিপাদন করবো, যে সবগুলো ভিন্ন নয় এরূপ বস্তুর বিন্যাস। তো এখানে দেখে নিই আমরা n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক এক রকমের, q সংখ্যক দ্বিতীয় রকমের, আর r সংখ্যক তৃতীয় রকমের, এবং বাকি জিনিসগুলো ভিন্ন ভিন্ন। এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা এর আগে প্রথমটা যেটা করলাম যে n সংখ্যক জিনিসের প্রত্যেকটা জিনিসই ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু এখন এই n সংখ্যক জিনিসের p সংখ্যক এক জাতীয়, q সংখ্যক আরেক জাতীয়, r সংখ্যক আরেক জাতীয়, এই ক্ষেত্রে এবং বাকি জিনিসগুলো ভিন্ন ভিন্ন। তো এই ক্ষেত্রে বিন্যাস কি হবে, তো আমরা এই অবস্থায় ধরে নিচ্ছি যে এখানে বিন্যাস সংখ্যা হচ্ছে x। বিন্যাস সংখ্যা নির্ণয় করতে বলবো, আমি প্রথমে ধরে নিলাম যে n সংখ্যক জিনিসের যদি p সংখ্যক এক রকমের হয়, q সংখ্যক দ্বিতীয় রকমের এবং r সংখ্যক তৃতীয় রকমের হয়, এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা x আমি ধরে নিলাম, আমি x এর মানটা বের করব। আচ্ছা, যদি এরকম হয় এই যে p সংখ্যক যে একই রকমের, আমি ধরলাম না p সংখ্যক একই রকমের না, p এর প্রত্যেকটা বস্তু ভিন্ন ভিন্ন। তো p এর প্রত্যেকটা বস্তু ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এই বস্তুগুলো নিজেদের মধ্যে বিন্যস্ত হবে, এদের নিজেদেরকে সাজানো যাবে p ফ্যাক্টরিয়াল বাই। এর মানে হচ্ছে এখন টোটাল বিন্যাস সংখ্যা হবে x ইন্টু p ফ্যাক্টরিয়াল। আমরা একটু বোঝার চেষ্টা করি, যদি p সংখ্যক একই রকম জিনিসকে p সংখ্যক স্বতন্ত্র জিনিস দ্বারা, মানে ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা পরিবর্তন করা যায়, তবে এই স্বতন্ত্র জিনিসগুলো নিজেদের স্থানে রেখে p ফ্যাক্টরিয়াল সংখ্যক উপায়ে সাজানো যাবে। তো এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে x ইন্টু p ফ্যাক্টরিয়াল। এখন আমি আবার মনে করতেছি যে q সংখ্যক একই রকম, আমি বললাম এই q সংখ্যক বস্তু একই রকম না, এই q সংখ্যক বস্তু ভিন্ন ভিন্ন স্বতন্ত্র, তাহলে এদেরকে আবার q ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যাবে। তো এই ক্ষেত্রে আবার আমার বিন্যাস সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সে বিন্যাস সংখ্যা হবে x ইন্টু p ইন্টু q ফ্যাক্টরিয়াল, x ইন্টু p ইন্টু q ফ্যাক্টরিয়াল। তদ্রূপ x ইন্টু p ফ্যাক্টরিয়াল ইন্টু q ফ্যাক্টরিয়াল, এটা হলো একটা নতুন আমাদের বিন্যাস। এই সংখ্যক বিন্যাসের প্রত্যেকটিতে r সংখ্যক একই রকম জিনিসকে r সংখ্যক স্বতন্ত্র জিনিস দ্বারা যদি পরিবর্তন করি, এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা চেঞ্জ হবে। কিন্তু আমি আবার মনে করতেছি যে r সংখ্যক বস্তু এরাও ভিন্ন ভিন্ন, সব একই রকম না, এটা স্বতন্ত্র বা ভিন্ন ভিন্ন। তো এদেরকে আবার r ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যাবে। তো আমরা গণনার গুণন বিধি, যেটা বলা খুব ইম্পর্টেন্ট, তো গণনার গুণন বিধি হিসাবে এই সবগুলো কাজ একসাথে ঘটতেছে, কি হবে, এদের মধ্যে আবার গুণ হবে ইনটু r ফ্যাক্টরিয়াল হবে। তো এই রেজাল্ট আমরা কখন পাচ্ছি, এই রেজাল্ট আমরা তখনই পাচ্ছি যখন প্রত্যেকটা বস্তুই ভিন্ন ভিন্ন, কারণ এই দিকেরগুলো তো ভিন্ন ভিন্ন আছে। এখানে p এক জাতীয় ছিল, সে আর এক জাতীয় নাই, সে ভিন্ন ভিন্ন। q এক জাতীয় ছিল, q ভিন্ন ভিন্ন। আর এক জাতীয় ছিল কিন্তু আরো ভিন্ন ভিন্ন ধরলাম। এই ক্ষেত্রে আমার বিন্যাস হবে x ইন্টু p ফ্যাক্টরিয়াল ইন্টু q ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল।
এই ক্ষেত্রে বিন্যাস হবে এটা। এখন তো আমি কি লিখতে পারি, সুতরাং n p n ইকুয়ালস টু এটা হবে x ইন্টু p ফ্যাক্টরিয়াল ইন্টু q ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল। এটা কখন হচ্ছে, যখন আমি এই জিনিসগুলোকে প্রত্যেকটাকে একই p এক জাতীয় মনে করলাম না, q এক জাতীয় মনে করলাম না, আর এক জাতীয় মনে করলাম না, এই প্রথমটার মতো সবগুলো ভিন্ন ভিন্ন, এই ক্ষেত্রে বিন্যাস হচ্ছে এটা। তো এটার ক্ষেত্রে আমরা জানি এটা হলো n ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু x ইন্টু p ফ্যাক্টরিয়াল ইন্টু q ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল। আমি x কি পাবো, x হচ্ছে এটা n ফ্যাক্টরিয়াল বাই p ফ্যাক্টরিয়াল ইন্টু q ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল। এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আরেকটা সূত্র, যে দ্বিতীয় রকমের বিন্যাসে আরেকটা সূত্র, যেখানে যদি n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক এক জাতীয় হয়, q সংখ্যক আরেক জাতীয় হয়, r সংখ্যক আরেক জাতীয় হয় এবং বাকি জিনিসগুলো ভিন্ন ভিন্ন হয়, তখন বিন্যাস হবে n ফ্যাক্টরিয়াল বাই p ফ্যাক্টরিয়াল ইন্টু q ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল। তো আমরা এটা বুঝছি আশা করি। আমরা সর্বশেষ যেটা তাত্ত্বিক সূত্র, যেটা থিওরি, যেটা আর কি বিন্যাসে, সেটা আমরা পড়বো আর কি, এরপরে আমরা ম্যাথ করবো ইনশাআল্লাহ। পুনরাবৃত্তি ঘটতে পারে এরূপ বস্তুর বিন্যাস n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা হলো n টু দি পাওয়ার r। কখন, যেখানে যে কোনো জিনিসের r সংখ্যক বা পুনরাবৃত্তি ঘটতে পারে। এটা আমরা একটু করি। n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা n টু দি পাওয়ার r, যেখানে r সংখ্যক জিনিস রিপিট হতে পারে, মানে r সংখ্যক জিনিসের পুনরাবৃত্তি ঘটতে পারে। আমরা এটা একটু দেখার চেষ্টা করি কি বলছে আসলে। প্রথম স্থানটি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের যে কোনো একটি দিয়ে পূরণ করা করলে মোট n সংখ্যক পূরণ করা যাবে। যেহেতু n সংখ্যক জিনিস r সংখ্যক স্থান পূরণ করতে হবে, তো আমি প্রথম স্থানটা কিন্তু n সংখ্যক জিনিসের দ্বারা n সংখ্যক উপায়ে পূরণ করতে পারি। কিন্তু দ্বিতীয় স্থানটি প্রথম স্থানে স্থাপিত বস্তুটিও পুনরাবৃত্ত করা যাবে। আমরা প্রথম যে বিন্যাসের সূত্রে আমরা আলোচনা করছিলাম যে প্রথম স্থানে একটা বস্তু বসানোর পরে পরবর্তীতে বাকি থাকে n-1, ওই বস্তু তো আর দ্বিতীয় স্থানে বসাচ্ছি না, কিন্তু ওইখানে ওই প্রথম বস্তুটা আমি দ্বিতীয় স্থানে বসাতে পারবো। তো তৃতীয় স্থানে প্রথম স্থানে স্থাপিত বস্তুটি পুনরাবৃত্ত করা যাবে, তাই দ্বিতীয় স্থানে মোট n সংখ্যকবার পূরণ করা যাবে। সুতরাং প্রথম দুটি স্থানে গণনার গুণন বিধি অনুযায়ী n × n = n² সংখ্যকবার পূরণ করা যাবে। তো তৃতীয় স্থানেও কিন্তু প্রথম দুটি স্থানে স্থাপিত বস্তুটি পুনরাবৃত্ত করা যাবে। তো তিনটি স্থান একসাথে কতভাবে পূরণ করা যাবে, ওই একই রকম গণনার গুণন বিধি n × n × n = n³ সংখ্যকবার পূরণ করা যাবে। একইভাবে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা, যেখানে যে কোনো জিনিসে r সংখ্যকবার পুনরাবৃত্তি ঘটতে পারে, সেই ক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা হবে। তো তিনটা স্থানের ক্ষেত্রে হচ্ছে n × n, দুইটার ক্ষেত্রে দুইটা পূরণের ক্ষেত্রে, আর তিনটার ক্ষেত্রে n × n। তো যদি এটা r সংখ্যক বার হয়, এটা = n², এটা = n³ n ইনটু, এটা হলো n × n ইনটু ডট 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 ইনটু n, এটা হলো r সংখ্যক বার। r সংখ্যক বার, এটাকে আমরা কি লিখতে পারি, n টু দি পাওয়ার r। তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিন্যাস, যে n টু দি পাওয়ার r। আমি একটা এক্সাম্পল দিই, আমরা মনে হয় একটা এক্সাম্পল দিলে এটা সহজে একটু বুঝতে পারবো আর কি। যেমন তিনটা বস্তু আমি বললাম, একটা হলো a, একটা হলো b, আর একটা হলো c। তো এখান থেকে দুইটা বস্তু নিয়ে কতভাবে সাজানো যায়, মানে এই তিনটা বস্তু থেকে দুইটা বস্তু a, b, c, তিনটা বস্তু, এই দুইটা বস্তু নিয়ে, যেখানে দুইটা বস্তু রিপিট হতে পারে, হ্যাঁ, তিনটা বস্তু থেকে দুইটা বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করতে হবে, যেখানে দুইটা বস্তু কি হবে, পুনরাবৃত্ত হবে। এটা হতে পারে
একটা হচ্ছে এ, প্রথম স্থানে এ থাকতে পারে, দ্বিতীয় স্থানে আমার এ থাকতে পারে, এরপরে প্রথম স্থানে এ, দ্বিতীয় স্থানে বি, প্রথম স্থানে এ, দ্বিতীয় স্থানে সি। আর বি এর ক্ষেত্রে প্রথম স্থানে বি, যেহেতু বি এটা দুইবার পুনরাবৃত্ত হতে পারে, তো এটাও বি হতে পারে। আবার এরপরে বি, এটা এ হতে পারে, এটা বি, এটা সি। আবার সি এর ক্ষেত্রে প্রথম স্থানে সি, আবার দ্বিতীয় স্থানে সি পুনরাবৃত্ত হতে পারে, আবার সি, এটা এ, সি, বি। তো 1 2 3 4 5 6 7 8 9, টোটালি এখানে বিন্যাস সংখ্যা হচ্ছে 9। তিনটা থেকে দুইটা বস্তু নিয়ে বিন্যাস হবে, এখানে দুইটা বস্তু দুইবার পুনরাবৃত্ত হতে পারে, এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে 9। এটা কিভাবে হচ্ছে, আমার বস্তু হচ্ছে n টু দি পাওয়ার r, এটা হচ্ছে n টু দি পাওয়ার r। তো এটা হচ্ছে আসলে n এর জায়গায় হবে 3, আর দুইটা বস্তু নিয়ে 2 = 9। আমার সূত্র অনুযায়ী এটা কিন্তু 9 হচ্ছে। আবার একইভাবে তিনটা বস্তু থেকে তিনটা বস্তু নিয়ে, যেখানে তিনটা বস্তু পুনরাবৃত্ত করা যাবে, এই ক্ষেত্রে কিন্তু বিন্যাস কি হবে, এই ক্ষেত্রে বিন্যাস হবে 3 টু দি পাওয়ার 3 27। তো আমরা যে তিনটা থেকে দুইটা বস্তু নিয়ে যেটা পেলাম আর কি, এ এ, ভিন্ন ভিন্ন বস্তুতে এ এ বি বি সি সি থাকবে না, এই কারণে এখানে 6টা, আর এই ক্ষেত্রে হচ্ছে 9টা। আমরা আমাদের মনে হয় বিন্যাসের যে তাত্ত্বিক যে আলোচনা সেটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা ম্যাথস করব। তো ম্যাথস কিন্তু অনেক মজার, অনেক ইজি। আমরা যারা এটা মনোযোগ দিয়ে বুঝছি তাদের জন্য অনেক ইজি লাগবে। আমরা এই রেকর্ডিংটা বারবার দেখলাম আমাদের কাছে ইজি হবে। তো এই গাণিতিক সমস্যাগুলিকে আমি এখানে 5টা টাইপে ভাগ করছি। তো এক এক টাইপ করে আমি যে একটা অঙ্ক করে দিব, আর বাকিটা তোমরা নিজেরা বাসায় করবে। তো প্রথম টাইপটা আমরা দেখে নিই। প্রথম টাইপের অঙ্কগুলো, এগুলো আমাদের 2 নম্বরের জন্য পরীক্ষায় আসে, টাইপ 1। এটা আমি 3টা অঙ্ক দিলাম। তো প্রথম অঙ্কটা আমরা একটু দেখে নিই। এটা করা আছে, তারপরে আমি একটু তোমাদের সাথে একটু করতে থাকি, তাহলে তোমরা বুঝতে পারবা। প্রথম অঙ্কটা হচ্ছে 4 × np3 = 5 × n-1 p3। তো আমরা এটা সূত্র জানি, যেটা হলো যে মৌলিক সূত্র, যেটা ওটাকে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি 4 × n × n-1 × n-2 = 5 × n-1। এরপরে n-1 -1, এটা হবে n-2, এটা হবে n-1 -2 পর্যন্ত হবে, তাহলে n-3 হবে। একটু খেয়াল করি, এখান থেকে n-1 চলে যাচ্ছে, n-2 চলে যাচ্ছে, এটা থাকতেছে 4n, এটা হচ্ছে 5n - 50। তো আমরা n কি বলতে পারি, n = 50। তো এটা হলো আমাদের একটা রেজাল্ট। এখানে n এর মান নির্ণয় করতে বলছে। একইভাবে এই পরের অঙ্কটাও এইভাবে করা আছে, তোমরা দেখবা আর কি। হয়তো এই দুইটা তোমাদের হোমওয়ার্ক না, একটা করা আছে স্লাইড, তোমরা পজ করেও দেখতে পাবা। আর তৃতীয়টা তোমাদের হোমওয়ার্ক। তো টাইপ 2, এই টাইপ 1 এর এখানে একটা অঙ্ক 2 নম্বরের জন্য পরীক্ষা আসে। এখন আমরা টাইপ 2 এর অঙ্ক দেখব। আমরা কোশ্চেনগুলো একটু পড়ার চেষ্টা করি। প্রথম কোশ্চেনটা হচ্ছে ট্রায়াঙ্গেল শব্দটির অক্ষরগুলি সবগুলি একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় তা বের করো। ট্রায়াঙ্গেল শব্দটির অক্ষরগুলি সবগুলি একত্রে নিয়ে কত প্রকারে সাজানো তা নির্ণয় করবো, এবং স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে শব্দটির অক্ষরগুলি কত রকমের সাজানো যায় তা নির্ণয় করো। এইগুলো প্রথম কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডটার শব্দটির অক্ষরগুলি কত প্রকারে সাজানো তা নির্ণয় করো, একই রকমের কোশ্চেন। স্বরবর্ণগুলিকে এতে হলো কোনো সময় পৃথক না রেখে মানে হলো পাশাপাশি রেখে, আর কোনো সময় পাশাপাশি না রেখে কত রকমের সাজানো তাও নির্ণয় করো। এখানে দুইটার একটা করলে আমরা আরেকটা করতে পারবো। আমি প্রথমটা করে দিব। এরপর 3 আর 4, এটা সাব গ্রুপ, এই দুইটা একটা গ্রুপ, এই দুইটা আরেকটা গ্রুপ। প্যারালাল শব্দটির অক্ষরগুলি সবগুলি একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় তা বের করো।
স্বরবর্ণগুলিকে পৃথক না রেখে মানে পাশাপাশি রেখে অক্ষরগুলি কত প্রকারে সাজানো যায় তাও বের করো। একইভাবে ম্যাথমেটিক্সের জন্য আরেকটা আগে, তো আমরা এখানে 1 করে দিব, একটা 4 করে দিব আর কি। তো আমরা প্রথমে আমরা ট্রায়াঙ্গেল, আমরা খেয়াল করে দেখি ট্রায়াঙ্গেল শব্দটা আমি লিখে নিই, TRIANGLE। অঙ্কটা করা আছে, আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করো, এই ট্রায়াঙ্গেল শব্দটিতে মোট 8টি ভিন্ন ভিন্ন অক্ষর আছে। 1 2 3 4 5 6 7 8 ভিন্ন ভিন্ন অক্ষর আছে, যাদের মধ্যে 3টি স্বরবর্ণ আছে এবং বাকিগুলো ব্যঞ্জনবর্ণ। আমরা দেখার চেষ্টা করি। ব্যঞ্জনবর্ণ আগে TRNGL, এটা হলো ব্যঞ্জনবর্ণ। আর স্বরবর্ণ হচ্ছে IAE। এবং 8টি ভিন্ন ভিন্ন অক্ষর আছে, যাদের মধ্যে 3টি স্বরবর্ণ, এই 3টি হলো স্বরবর্ণ আর বাকিগুলো হলো ব্যঞ্জনবর্ণ। সুতরাং ট্রায়াঙ্গেল শব্দটি সবগুলো অক্ষরই কিন্তু ভিন্ন ভিন্ন, কোনো অক্ষর রিপিট করা নাই। সুতরাং ট্রায়াঙ্গেল শব্দটি 8টি ভিন্ন ভিন্ন অক্ষর নিয়ে বিন্যাস সংখ্যা হবে 8P8, যেটা অনুসন্ধান 2 আমরা শিখছি। এর মানে হলো 8 ফ্যাক্টরিয়াল, আর 8 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কত? 8P8 ইকুয়ালস টু 8 ফ্যাক্টরিয়াল, এটার মান হচ্ছে 40,320। আচ্ছা, তাহলে এই প্রথম প্রশ্নের আনসারটা হয়ে গেছে। সবগুলো একত্র নিয়ে মোট বিন্যাস সংখ্যা হবে 40,320। এরপরে এটা কোশ্চেনটা ছিল যে স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা কি হবে। তো আমি এখন যেটা করব, স্বরবর্ণগুলিকে আমি পাশাপাশি রেখে করব। আগে পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা বের করব। আচ্ছা, এখন এই 3টা স্বরবর্ণকে আমি একটা অক্ষর মনে করব। এই স্বরবর্ণ 3টি যে একটি অক্ষর বিবেচনা করি, তাহলে মোট অক্ষর হচ্ছে 1 2 3 4 5, আর এটাকে একটা বলে কোন 6, মোট 6টা অক্ষর। তো 6টা অক্ষর নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা হবে 6P6 বা 6 ফ্যাক্টরিয়াল, এর মানে হলো 720। তো 3টা স্বরবর্ণকে আমি একটা অক্ষর বিবেচনা করার কারণে এরা জোর করে পাশাপাশি আসছে, এরা কিন্তু পাশাপাশি আসছে। আচ্ছা, আবার এই স্বরবর্ণ 3টা এরা কিন্তু নিজেদের মধ্যে বিন্যস্ত হবে। এই স্বরবর্ণ 3টা নিজেদের মধ্যে বিন্যস্ত হবে কত উপায়ে? 3 ফ্যাক্টরিয়াল বা 6 প্রকার। তো এটাও পাশাপাশি, এটাও পাশাপাশি, একই কাজ করতেছে। অতএব স্বরবর্ণগুলিকে পাশাপাশি রেখে গঠিত বিন্যাস সংখ্যা হবে এই 720 ইন্টু 6, মোট হবে 4320। তো এখানে যে ট্রায়াঙ্গেল শব্দটির 8টি ভিন্ন ভিন্ন অক্ষর নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা টোটাল হচ্ছে এটা। এর মধ্যে কিন্তু স্বরবর্ণ পাশাপাশি আছে, আবার কিছু আছে পাশাপাশি নাই। তো স্বরবর্ণগুলি পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা আমরা বের করলাম 4320। অতএব স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা হবে 40,320 থেকে আমি 4320 বিয়োগ করলে পাবো 36,000। তো এই কোশ্চেনের 3টা ওয়ান্টিং, পরীক্ষার 3টাও আসতে পারে, একটা আসতে পারে, 2টাও আসতে পারে। প্রথমটা হচ্ছে সবগুলো নিয়ে বিন্যাস কি হবে, এটা হচ্ছে এটা। আর স্বরবর্ণগুলিকে পাশাপাশি রেখে এখানে চাইনি, যদি পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা কি হবে, স্বরবর্ণকে পাশাপাশি রেখে তো বিন্যাস সংখ্যা হবে আনসার হবে 4320। আর পাশাপাশি না রেখে হবে টোটালটা থেকে আমরা এটা বিয়োগ করে দিব, তো এটা 36,000 হবে। আমার মনে হচ্ছে তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আরেকটা ম্যাথ, 2 নম্বর যে ম্যাথটা, এটা হলো ডটার। এটা হচ্ছে দেখো, প্রথমে হলো শব্দটি অক্ষরগুলি কত সাজাতে নির্ণয় করে। এটা একই 8টা অক্ষর এবং ভিন্ন ভিন্ন রেজাল্ট একই হবে। আর কোনো সময় পৃথক না রেখে, এর মানে হচ্ছে পাশাপাশি রেখে, এটা রেজাল্ট ওইটাই হবে, যে 4320 মনে হয়। আর পাশাপাশি না রেখে হবে ওই যে 36,000, একই ম্যাথ, শুধু শব্দটা ভিন্ন। আমরা এরপরে 2টা ম্যাথ আছে, একটা প্যারালাল শব্দটির ক্ষেত্রে আর কি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এটা আমরা করবো, এটা আমরা তোমরা নিজেরা বাসায় করবে এটা। তো ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলি কত প্রকার সাধারণ যায় তা বের করো, এবং এদের কতগুলি যে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। এখানে আমরা একটু দেখার চেষ্টা করবো। এই শব্দটা আমি লিখে ফেলি, ম্যাথমেটিক্স, এটা আমার সাবজেক্ট, MATHEMATICS, এই হলো ম্যাথমেটিক্স।
এই শব্দটিতে 11টি অক্ষর আছে। তো এর মধ্যে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ভিন্ন ভিন্ন না, রিপিট হচ্ছে, কিন্তু মানে একই রকম জিনিস থাকতেছে। ওই আমার যেটা 2 নম্বর সূত্রের প্রতিপাদন, যে এখানে এম আছে দুইটা, এম হলো দুইটা, একটা দুইটা, এ আছে দুইটা, একটা দুইটা, আর টি হলো দুইটা, টি আছে দুইটা, আর কিছু নাই এখানে। 11টি অক্ষর আছে যাদের দুইটা এম আছে, দুইটা এ আছে, দুইটা টি আছে। সুতরাং এই সবগুলো একত্র নিয়ে বিন্যাস সূত্র মনে আছে তো আমাদের? এই সূত্র হচ্ছে এটা n ফ্যাক্টরিয়াল বাই যেটা p ফ্যাক্টরিয়াল ইনটু q ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল। তো এখানে কি হবে, এখানে হবে মোট অক্ষর হলো 11টা, এখানে বিন্যাস হবে 11 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। আবার একটা কথা বলে নেই, যদি এটা 5 হতো, m 5 5টা m আছে, তখন এটা 5 ফ্যাক্টরিয়াল হতো, কিন্তু একটা আটকালি বা সবই 2 ফ্যাক্টরিয়াল। এই ক্ষেত্রে বিন্যাস হচ্ছে তোমার 4989600, বড় একটা ফিগার। আচ্ছা, তো এটাও একটা আনসার হয়ে গেছে যে ব্যাপারী শব্দটি 11টি সবগুলি অক্ষর নিয়ে মোট বিন্যাস হচ্ছে, এটা হলো আমার আনসার। এরপরে হচ্ছে কোশ্চেনটা ছিল এদের কতগুলি স্বরগুলি একত্র থাকবে, মানে স্বরবর্ণগুলি পাশাপাশি থাকবে, কতগুলিতে স্বরবর্ণগুলি পাশাপাশি থাকবে। তো স্বরবর্ণ 4টিকে একটি অক্ষর যদি আমি বিবেচনা করি, এখানে একটু লিখি আমরা খুব মানে এটা কোর একটা ম্যাথ, আমরা এটা বোঝার চেষ্টা করবো। এর স্বরবর্ণ হচ্ছে যে ব্যঞ্জনবর্ণ হচ্ছে এম টি এইচ ই, না সরি ই না, এম টি সি এস, আর এটা হচ্ছে এ ই এ আই। এখানে এই 4টা হলো স্বরবর্ণ, আর এখানে হলো ব্যঞ্জনবর্ণ। এখানে স্বরবর্ণ 4টি যদি আমরা একটা অক্ষর বিবেচনা করি, এটা হলো একটা অক্ষর, আর এখানে আছে 1 2 3 4 5 6 7 7 1 8, তাহলে মোট 8টি অক্ষর হবে। 8টি অক্ষর নিয়ে বিন্যাস সংখ্যা হবে 8 ফ্যাক্টরিয়াল। তো দিব এর মধ্যে দেখবো m আছে দুইটা, তাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু t আছে দুইটা ইনটু 2 ফ্যাক্টরিয়াল। তো টোটাল এইটা এত দরকার নেই, টোটাল রেজাল্ট হচ্ছে আমার 10,080 হচ্ছে রেজাল্ট। এই সর্বমোট 4টিকে একটি অক্ষর এই জন্য বিবেচনা করতেছি, একটি অক্ষর বিবেচনা করলে এরা পাশাপাশি থাকবে, সর্বর্ণ পাশাপাশি থাকবে। আবার আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, এই সর্বর্ণ 4টিও নিজেদের মধ্যে বিন্যস্ত হবে। কত উপায় সেটা কিন্তু দুইটা এ আছে, এটা হলো 4 ফ্যাক্টরিয়াল বাই কত হবে, এ যেহেতু দুইটা আছে 2 ফ্যাক্টরিয়াল হবে, ইকুয়ালস টু এটা হচ্ছে 12। হ্যাঁ, 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে 12। অতএব সর্বর্ণগুলিকে একত্রে রেখে অথবা পাশাপাশি রেখে মোট বিন্যাস হবে এটা ইনটু এটা, মোট হচ্ছে 1,20,960। তো পাশাপাশি কি হয়ে যদি পরীক্ষায় থাকতো যে পাশাপাশি না রেখে, তখন আমরা এটা থেকে এটা প্রয়োগ করতাম। অঙ্ক হয়ে গেছে। ম্যাথমেটিক সবগুলি বর্ণ একসাথে নিয়ে মোট বিন্যাস সংখ্যা হচ্ছে বা সাধারণ সংখ্যা হচ্ছে এটা, আর একত্রে রেখে বা পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা হচ্ছে এটা। আমি আশা করি তোমরা বুঝছো সবাই। আমরা তৃতীয় টাইপের ম্যাথ করবে, একেবারে ইজি, একেবারে সহজ। তোমরা কোশ্চেনটা একটু করে নাও। তৃতীয় টাইপের ম্যাথগুলো এই ধরনের দেখা যায় আমেরিকার শব্দটির বর্ণগুলিকে একত্র নিয়ে যত প্রকার সাজানো যায়, ক্যালকাটা শব্দটির বর্ণগুলিকে একত্র নিয়ে তার দ্বিগুণ উপায়ে সাজানো যায়। তো আমরা এখানে 3টা অঙ্ক দিয়ে, এরপরে রাষ্ট্রীয় পরিষেবার ক্ষেত্রে আছে, আমেরিকা কানাডা আছে। তো আমরা প্রথম অঙ্কটাই করবো। তো এটা এখানে আমেরিকা, তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে আমেরিকা, এ এম ই আমেরিকা, আর আই সি আমেরিকা। তো আমেরিকা শব্দটি তুমি খেয়াল করে দেখো, এ আছে কিন্তু দুইটা, তারপরে দুইটা এ আছে। তো তাহলে এই আমেরিকা শব্দটি সবগুলি নিয়ে বিন্যাস সংখ্যা হবে 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, তো মোট হচ্ছে 2520। আবার ক্যালকাটা শব্দটির ক্ষেত্রে তোমরা ক্যালকাটার ক্ষেত্রে খেয়াল করো, ক্যালকাটা CALCUTTA, এখানে তোমার এ আছে দুইটা, সি আছে দুইটা, টি আছে দুইটা। তো এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কি হবে, মোট অক্ষর আছে 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। তো মোট হচ্ছে 5040, মোট হচ্ছে 5040। 5040কে আমি এভাবে লিখতে পারি 2520 ইনটু 2। তো কোশ্চেনটা ছিল তাহলে ক্যালকাটা শব্দটির বিন্যাস সংখ্যা ডাবল, তো এটা কিন্তু কমন হয়ে গেছে।
অতএব আমেরিকা শব্দটির বর্ণগুলিকে একত্র নিয়ে যত প্রকার সাজানো যায়, ক্যালকাটা শব্দটির বর্ণগুলিকে একত্র নিয়ে তার দ্বিগুণ উপায়ে সাজানো যায়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এইভাবে আমরা বাকি দুটো অঙ্ক তোমরা নিজেরা করে ফেলবা। আমি একবারে চলে যাচ্ছি 4 নম্বর টাইপের ম্যাথ। তোমরা কোশ্চেনগুলো একটু করো, খুব বেশি সময় লাগবে না। এখানে দেখো, আমি প্রথম কোশ্চেনটা একটু করে নিই। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 65230 অঙ্কগুলি দ্বারা পাঁচভাবে কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়। আর এরপর একটা আছে অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায়। তো এখানে প্রথম 1 এবং 2 দুইটা অঙ্ক করে দিব, 3 নম্বর তোমরা নিজেরা বাসায় করবে। আর এই ধরনের অনেক ম্যাথ বইয়ে দেখবে, তোমরা এগুলো নিজেরা করবে। তো এখানে খেয়াল করে দেখো, আমি একটু বলি তোমাদের এখান থেকে। তো আমার ডিজিটগুলো হচ্ছে, ডিজিটগুলো একটু দেখে নেই। ডিজিটগুলো হচ্ছে 6 5 2 3 0। প্রথম অঙ্কটা হচ্ছে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা বের করব। তো বিজোড় সংখ্যা হওয়ার জন্য আমি বলি 5টা ঘর আমি এঁকে নিই। 5টা ঘর আমি এঁকে নিই, 1 2 3 4 5। তো বিজোড় সংখ্যা হওয়ার জন্য অবশ্যই শেষের অঙ্ক হয় 5 হতে হবে অথবা 3 হওয়ার শেষের অঙ্কটা। প্রত্যেকটি বিজোড় সংখ্যা শেষ অঙ্ক 3 বা 5 হতে হবে। এন্ড শেষ অবস্থানে আমি যদি 3 কে নির্দিষ্ট করে রাখি, শেষ অবস্থান 3 কে আমি নির্দিষ্ট করে রাখি, তখন বাকি 4টি অঙ্ককে সাজানো যাবে 4 ফ্যাক্টরিয়াল বা 24 উপায়ে। 24 প্রকারে আমি সাজাতে পারবো। 3কে আমি নির্দিষ্ট করে ফেললাম, বাকি 4টা ডিজিট আছে 3 ছাড়া, 24 উপায়ে সাজাতে পারি। এর মধ্যে একটু খেয়াল করে দেখো, যদি প্রথম অবস্থানে আমি 0 রাখি এবং শেষ অবস্থানে 3 রাখি, কি হবে? বাকি 3টি অঙ্ককে সাজানো যাবে 3 ফ্যাক্টরিয়াল, এবং এটা হলো 6 উপায়ে আমি সাজাতে পারবো। এবং তোমাকে বলি, এটা কিন্তু একটা ভেজাল। প্রথম অবস্থানে 3 কে রাখলাম, প্রথম অবস্থানে 0 কে নির্দিষ্ট করলাম, আর শেষ অবস্থানে 3 কে রাখলাম, বেজোড় সংখ্যা পাচ্ছি, কিন্তু এগুলো ভেজাল। এটা অর্থপূর্ণ বেজোড় সংখ্যা হবে না, কারণ 0 হওয়ার কারণে ডিজিটাল 5টা অর্থপূর্ণ, 5টা হবে না। কিন্তু 0 তো কোনো পূর্ণসংখ্যা বামের 0 কোনো ভ্যালু নেই। এখন কি করবো? সুতরাং শেষ অবস্থায় 3 কে নির্দিষ্ট রেখে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা কি হবে? এই টোটাল 24টা থেকে যেটা ভেজাল যে 6টা আছে সেটা বাদ দিয়ে দিব, তার অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে 18টা। একইভাবে শেষ অবস্থানে 5 কে রেখে একইভাবে আমরা অর্থপূর্ণ বিজোড় সংখ্যা পাবো 18টা। তো মোট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে 18 যোগ 18 সমান 36টা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 2 নম্বর ম্যাথটার সমাধান করব। তো এখানে বলছে অর্থপূর্ণ জোড় সংখ্যা বের করতে হবে। একই ডিজিট 65230 দেওয়া আছে, এই 65230 কে দিয়ে 5 সংখ্যা কত হলে অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে। তো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করার জন্য সেই সংখ্যা অবশ্যই 6 হতে হবে অথবা 2 অথবা 0 হতে হবে জোড় সংখ্যার জন্য। তো আমরা শেষ অবস্থায় 6 কে নির্দিষ্ট রেখে বাকি 4টি অঙ্ক সাজানো যায় 4 ফ্যাক্টরি বা 24 প্রকারে। মানে শেষ অবস্থানে আমরা 6 কে রাখলাম, রেখে বাকি 4টি অঙ্ক নিয়ে মোট বিন্যাস সংখ্যা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 24 উপায়। তো শেষ অবস্থানে 6 এবং প্রথম অবস্থানে যে 0 রাখি আমরা, তো এই দুইটাকে ফিক্সড করলাম, তাহলে বাকি 3টা অঙ্ক নিজেদের মধ্যে বিন্যস্ত হবে কত উপায়? 3 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 6 উপায়। এবং এটা খুব ভালো করে মাথায় রাখি, এটা কিন্তু ভেজাল, এই 6টা কিন্তু ভেজাল। কারণ কি? প্রথম অবস্থানে 0 থাকার কারণে এটা কিন্তু 5 সংখ্যার অর্থপূর্ণ জোড় সংখ্যা হচ্ছে না। তো এই জন্য শেষ অবস্থানে 6 রেখে জোড় সংখ্যা হচ্ছে 24 প্রকারে আমরা সাজাতে পারি বাকি 4টা অঙ্ককে, মানে এগুলো জোড় সংখ্যা হবে সবগুলো। আর প্রথম অবস্থানে 0, শেষ অবস্থানে 6 কে রেখে জোড় সংখ্যা পাচ্ছি 6টা, এবং এই 6টাই হলো ভেজাল। তো যে কাজটা করতে হবে, এই 24টা থেকে এই 6টাকে বিয়োগ করে মোট 18টা অর্থপূর্ণ জোড় সংখ্যা পাবো, যেখানে শেষের অঙ্কটা হবে 6। তো শেষ অবস্থানে 6 নির্দিষ্ট রেখে 5টি অর্থপূর্ণ জোড় সংখ্যা হবে 18টি। একইভাবে শেষ অবস্থানে 2 কে নির্দিষ্ট রেখে 5টি অর্থপূর্ণ জোড় সংখ্যা হবে একই রকম করে, এটাও 18টা হবে। শেষ অবস্থায় যদি আমরা 2 কে রাখি, এটা
6.5। আবার শেষ অবস্থায় যদি আমরা জিরো রাখি, শেষ অবস্থায় যদি আমরা জিরো রাখি, তখন 4 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা হবে 4 ফ্যাক্টর 24। তো 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা মোট হবে এখানে হলো 18টা, এখানে 18টা, আর এখানে 24টা। 24টা হচ্ছে যখন শেষ অপশন জিরো থাকবে। তো মোট 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা হবে 18 যোগ 18 যোগ 24 সমান 60টি, এবং এটাই আনসার। তো তোমরা 3 নম্বর অঙ্কটা নিজেরা করবা। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, টাইপ 5। আমরা এখন এই এখানে অঙ্কগুলো কীরকম ভাবে করে নেই আমরা। একজন সংকেতদাতা 6টি পতাকা আছে, যাদের 1টি সাদা, 2টি সবুজ এবং 3টি লাল। তিনি একসঙ্গে 6টি পতাকা ব্যবহার করে কয়েকটি বিভিন্ন সংকেত দিতে পারবেন, এবং একসঙ্গে 5টি পতাকা ব্যবহার করে কয়েকটি বিভিন্ন সংকেত দিতে পারবেন। আমরা এটা করবো। এখানে আরেকটা অঙ্ক আছে, একই ধরনের আরেকটা অঙ্ক আছে। আমরা এই অঙ্কটা করবো। তোমরা দুইটা কোশ্চেন একটু পড়ো। আমরা প্রথম অঙ্কটা একটু দেখবো। সংকেতদাতা 6টি পতাকার মধ্যে 1টি সাদা, 2টি সবুজ এবং 3টি লাল পতাকা আছে। তো একসঙ্গে 6টি পতাকা ব্যবহার করে যতগুলো সংকেত দিতে পারবে, তো সংখ্যা কি হবে? মোট পতাকা হচ্ছে 6টি। মোট পতাকা হচ্ছে 6টি। এর মধ্যে 2টা সবুজ, 3টা লাল, মানে 2টা একই রকম, 3টা একই রকম। এটা 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 60। তো মানে কোশ্চেনের দুইটা ভাগ। একসঙ্গে 6টি পতাকা নিয়ে মোট সংকেত সংখ্যাটা কিন্তু হয়ে গেছে 60। এরপরে একসঙ্গে 5টি পতাকা ব্যবহার করে সংকেত সংখ্যা কি হবে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে সাদা, এরপরে হচ্ছে সবুজ, এরপরে হচ্ছে এটা হচ্ছে সাদা, এটা সবুজ, আর এটা হচ্ছে লাল। সাদা হচ্ছে 1টি, সবুজ হচ্ছে 2টি, আর লাল হচ্ছে 3টি। কতভাবে আমরা নিতে পারি? তো পতাকা নিতে হবে 5টি। তো আমি সাদা 1টি আছে, 1টি নিচ্ছি, সবুজ 2টি নিচ্ছি, তাহলে লাল 3টি নিতে পারবো না, 3টা তো হয়ে গেছে, নিতে পারবো 2টা। এটাকে আমি এ দিলাম, আর বি। এরপরে সাদা 1টা নিচ্ছি, সবুজ নিচ্ছি 1টা, আর লাল নিচ্ছি 3টা, মোট 5টা হয়ে গেছে। আর সিতে আমি সাদা নিচ্ছি না, সাদা 0, লাল হচ্ছে 2টা, সবুজ 2টা, লাল হচ্ছে 3টা। এবং এই 3টার বাইরে আর কোনো অপশন নাই, আর কোনো অপশন আমাদের নাই। এখন এর ক্ষেত্রে সংকেত সংখ্যা কি হবে? এটার ক্ষেত্রে হবে 5 ফ্যাক্টরিয়াল বাই 2, তাহলে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, এর মানে তো 30। আর এইটার ক্ষেত্রে সংকেত সংখ্যা কি হবে? বি এর ক্ষেত্রে এটা হলো 5 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল, এটা সংকেত সংখ্যা হচ্ছে 20। আর সি এর ক্ষেত্রে সংকেত সংখ্যা হবে 2, 3 আছে, তাহলে 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, মোট হচ্ছে 10। এটা গণনার যোজন বিধি অনুসারে 5টি পতাকা নিয়ে যতগুলি সংকেত দেওয়া যায় তার মোট সংখ্যা কি হবে? 30 + 20 + 10 = 60। তো এইভাবে আমি আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। আমরা বাকি অঙ্কগুলোও করবো। আসলে আমরা এতক্ষণ যে আলোচনা হলো, তোমরা মনোযোগ দিয়ে ধীরে ধীরে বারবার স্লাইডগুলো দেখবা, পজ করে দেখবা, এবং টেক্সট বই থেকে পড়ার হচ্ছে আসল পড়া তোমরা পড়ার চেষ্টা করবা। আশা করি তোমরা ভালো করবা। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।